10ই মে মুক্তি পেতে চলেছে উইন্ডোজ প্রোডাকশন প্রযোজিত প্রতীক্ষিত বসু পরিচালিত ছবি দাবাড়ু। জিও বাংলার পক্ষ থেকে আমি বৈশালী আজকে চলে এসেছি দাবাড়ুর টিমের সঙ্গে জমি আড্ডা দিতে। চলুন তাহলে দেখে নিই কি আছে আজকে আমাদের সাথে। আমাদের সাথে পেয়ে গেছি দাবাড়ুর ডিরেক্টর এবং কাজদের। ওয়েলকাম টু জিও বাংলা সকলকে। প্রথমে প্রতীকৃতদার কাছে আসবো, এই দাবাড়ুর শুরুর জার্নিটা কি, শুরু থেকে আমি শুরুর গল্পটা জিজ্ঞাসা করবো। শুরুর গল্পটা বলতে গেলে যে আমার সাথে উইন্ডোজের অনেকদিন ধরেই কথাবার্তা হচ্ছিল একটা ছবি নিয়ে আর কি। তো তারপরে শিবুদা আমাকে প্রথম সূর্যশেখর গাঙ্গুলির ব্যাপারে বলে, তো আমি বাড়িতে গিয়ে গুগল করি আর কি। তো তারপরে আমার ওর জার্নি, তারপরে আমি যখন অ্যাকচুয়ালি ওকে ফার্স্ট টাইম মিট করি আর কি, ওর জার্নিটা আমার খুব ইন্টারেস্টিং লাগে। মানে দাবাটাকে সরিয়ে রাখলেও আমি একটা সিনেমা দেখতে পেয়েছিলাম, মানে একটা স্ট্রাগল যেখানে দাবাকে অতটা লোকে সিরিয়াসলি লোকে নেয় না, সেখান থেকে একটা গ্র্যান্ড মাস্টারের গল্প। আর তার উপর হচ্ছে একদম আমি যেমন এটা প্রত্যেকটা ইন্টারভিউতেই বলছি আর কি, যে এটা শুধু দাবার সিনেমা নয়, এটা কি মধ্যবিত্ত বাড়ির ইচ্ছে পূরণের একটা গল্প। মানে তো সূর্য যখন প্রথমবার গল্পটা বলেছিল, মানে বাড়িতে যখন ঘুম থেকে উঠছে তখন দেখতো যে কাবুলিওয়ালারা ঝামেলা করছে আর কি। তো ইট ওয়াজ অলওয়েজ ফ্রম নেগেটিভ। ধরো কোনো একটা স্পন্সরশিপের জন্য টাকা চাইতে গেছে কার কোনো একটা প্রভাবশালী ব্যক্তির কাছে, তো সে বলেছে দাবার জন্য আসলে টাকা দিতে হবে, কালকে তো লুডোর জন্য টাকা দিতে হবে। তো আমার এই জিনিসগুলো খুব ইন্টারেস্টিং লেগেছিল, দাবাকে সরিয়ে রেখে যদি বলি। তো আমার এই জিনিসগুলো খুব মানে সিনেম্যাটিক এবং হাই পয়েন্টস মনে হয়েছিল। তো তারপরে সেটা নিয়ে একটা দীর্ঘ ডিসকাশন হয়, তারপরে একটা স্ক্রিপ্ট লেখা হয়, স্ক্রিপ্টে 27টা ড্রাফট হয়, 27 রকম হয়। কারণ আমরা যেটুকু স্প্যান দেখেছি সেই স্প্যানের বাইরেও কিন্তু সূর্য অনেক কিছু করেছে জীবনে। মানে এবং একটা টাটা স্টিলের একটা ম্যাচে ও আনন্দকেও হারায় আর কি। তো মানে আমি প্রথমবার যখন স্ক্রিপ্টটা লিখেছিলাম তখন শুরুই করেছিলাম যে আনন্দকে হারাচ্ছে আর কি ওখান দিয়ে। যাই হোক, তো তারপরে আর কি বিভিন্ন কম্বিনেশনের মাঝখান দিয়ে গিয়ে আমরা যখন ডিসাইড করলাম যে না, ওই গ্র্যান্ড মাস্টার পর্যন্তই সিনেমাটা দেখাবো আর কি, তারপরে আর কি জার্নিটা শুরু হয় আর কি। তোমার কাছে যাব অর্ঘ, যে পোস্তর পরে তোমার কাছে যখন কাজটা এলো, উইন্ডোজের কাজ, তার মধ্যে এরকম ধরনের একটা গল্প নিয়ে কাজ, তোমার কিরকম অভিজ্ঞতা ছিল বা তুমি কিভাবে নিজেকে প্রিপেয়ার করেছিলে? আমার তো স্কুল থেকে অডিশন হয়েছিল, মানে প্রথম দিন প্রতীকৃত স্যাররা গেছিলেন। তো প্রতীকৃত স্যার তখন জানতেন না আমি পোস্তটা করেছিলাম, তো উনি আমাকে র্যান্ডামলি এমনি সিলেক্ট করেছিলেন। তারপর ওখান থেকে আস্তে আস্তে আমি সিলেক্ট হই। তারপর তখন তারপর আস্তে আস্তে আমাদের ওয়ার্কশপ চলে, ওয়ার্কশপটা করি। মানে খুব ভালো এক্সপিরিয়েন্স। তোমার কাছে আসবো, যে তুমি এই মেন্টারের চরিত্রটা তোমার জন্য কতটা চ্যালেঞ্জিং ছিল, কতটা রিসার্চ করতে হয়েছে এই চরিত্রের জন্য? রিসার্চ কিছু করতে হয়নি, কিন্তু চরিত্রটা ইন্টারেস্টিং। আমি এই চরিত্রটার ব্যাপারে যতটা সম্ভব কম বলবো, আমি তাই বলছি। এই মেন্টার কি মেন্টার নয় এটা থাকুক, কিন্তু এটুকু বলতে পারি যে এই চরিত্রটা সূর্যের জীবনে এসছিল, এটা ঘটনা। এবং এই যে প্রতিকৃত বলছিল না যে অনেকগুলো চরিত্র, অনেক রকমের মানুষ, অনেক রকমের জার্নি, এটাই ছবিটাকে তো কালারফুল করেছে। শুধু দাবাটা নয়, দাবাটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর, কিন্তু নট দি অনলি ফ্যাক্টর। এবং এই যে একটা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বাড়ির একটা ছেলে যখন বা একটা মেয়ে যখন স্বপ্ন পূরণের জন্য বেরোয়, তুমি সব এক্সপিরিয়েন্স তো পজিটিভ হয় না, নানান রকম এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যায়। ফলে আমার চরিত্রটা সূর্যশেখরের জীবনে বা এইখানে সৌর যার নাম করা হয়েছে তার জীবনে কিরকম প্রভাব ফেলছে, সেটা আমার ইচ্ছে দর্শক এটাকে সিনেমাতে দেখে আবিষ্কার করুক। শুধু একটু বলতে পারি ইটস এ ভেরি ইন্টারেস্টিং কাইন্ড অফ এ ক্যারেক্টার। আচ্ছা, এবার কাজের অভিজ্ঞতা নিয়ে জিজ্ঞাসা করবো সকলকে। কাজের অভিজ্ঞতা বলতে গেলে মানে এই ছবিটা আমার কাছে খুব ডিফিকাল্ট ছিল, মানে ওয়ান অফ দ্য মোস্ট, মানে হয়তো দ্য মোস্ট ডিফিকাল্ট ফিল্ম ইন মাই লাইফ। কারণ এর ভেতর অন্যান্য সিনেমায় কি হয়, একটা মানে শুধু ড্রামা বা যে সিনই শুট করছি আর কি, সেটা অ্যাকশন হতে পারে, রোম্যান্স হতে পারে, সেইটাতেই আমাদের ফোকাস রাখতে হয়। কিন্তু এইখানে হচ্ছে মানে ছবিটায় দাবা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা আর কি মানে আর এরকম কিছু সিকোয়েন্সেস আছে যেখানে 16টা বোর্ডও একসঙ্গে খেলছে আর কি। তো অ্যান্ড আমি এইটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি, মানে পুরো ছবিটায় যে কটা দাবার বোর্ড দেখানো হয়েছে, মানে ইটস এ টেকনিক্যালি কারেক্ট ফিল্ম, মানে একটা দানও মিসপ্লেস নেই। আর আরেকটা জায়গায় আমি বলতে পারি, মানে এখানে আরেকটা চ্যালেঞ্জেস ছিল আর কি, যে মানে ধরো একটা লেভেলের পর থেকে যখন আর কি সূর্য আর কি মানে মেন প্রফেশনাল চেস ক্লাবে যায়,
উত্তর কলকাতার রক থেকে। তো সেখান থেকে আর কি দাবার ফিলোসফি আর জীবনের ফিলোসফি এক হতে শুরু করে। মানে আমি বলছি যে ধরো মানে যারা দাবাটা জানে তাদের কাছে ইটস এ স্পেশাল ট্রিট। মানে আমি বলছি যে ধরো মা এসে বলছে যে আর কোনো উপায় নেই, মানে আর টাকা পয়সা জোগাড় করতে পারবে না, তখন আমরা একটা দাবার বোর্ডে দেখতে পাচ্ছি মানে বোর্ডেটা এক ঘর আগে দাঁড়িয়ে আছে, মানে আর একটা ঘর এগুলোই হয়তো মন্ত্রী হয়ে যাবে। মানে এরকম ছোট ছোট কিছু সিগনিফিকেশন আছে যেটা আর কি মানে খুব মানে ছবির সাথে ওতপ্রোত, মানে জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো সেইগুলোকে ইনকর্পোরেট করা, তার সাথে এই ছবিটা যেভাবে ডিজাইন করা হয়েছিল প্রথম থেকেই শিবুদা যেমন বলেছিল যে মানে যেহেতু আমার একটু কমার্শিয়াল ছবির ব্যাকড্রপ আছে আর কি, মানে বাণিজ্যিক ছবি যেভাবে, তো সেই ফ্লেভারটাকেও রেখে আর কি একটু লার্জার দ্যান লাইফ ক্রিয়েট করা। মানে ছবিটা শুরুই হবে একটা অ্যাকশন দৃশ্য দিয়ে, এবং দাবা ছাড়াও আমি বলতে পারি যে এই ছবিতে অ্যাকশন আছে, রোম্যান্স আছে, কমেডি আছে, ড্রামা তো থাকবেই, কারণ মানে একটা অসহায় মায়ের গল্প, একটা দাদুর ইচ্ছে পূরণের গল্প, একটা বাবার ব্যস্ততার গল্প, মানে যেটাই হোক আর কি, তো একটা কোচের গল্প। তো এইগুলো ছাড়াও মানে এই এতগুলো জিনিসকে এক জায়গায় নিয়ে আসতে ইট ইজ ওয়ান অফ দ্য মানে ইট ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট ফিল্ম ইন মাই লাইফ। তো আর তাছাড়া বলতে গেলে মানে ছবিটা হ্যাজ এ ওয়ান্ডারফুল কাস্টিং। মানে আমি বলছি মানে স্টার্টিং ফ্রম ঋতুপর্ণা সেনগুপ্ত টু টিটো দা, মানে চিরঞ্জিত দা, কৌশিক দা, বিশ্বনাথ দা, সঙ্গশ্রী, খরাজদাকে ট্রেলারে খুব কম পাওয়া গেছে। এখন খরাজদা মনে হয় বম্বেতে কিছু শুট করছে বলে মানে আসতে পারছে না, বাট খরাজদা প্লেজ এ ভেরি পাইভটাল রোল ইন দ্য ফিল্ম, মানে যেখান থেকে অ্যাকচুয়ালি গল্পটা পাল্টাতে শুরু করে। সেটা ট্রেলারে খুব সামান্য আছে, বাদ বাকিটা হলে গিয়ে দেখা যাবে। কিন্তু এই ছবিটা মানে ওই তাই জন্য আমি বলছিলাম যে চিত্রায়নে অনেকটা সময় লেগেছে। মানে এটা শুধু শুটিং এর সময়ও না, মানে এটা স্ক্রিপ্টিং থেকে শুরু করে সবকিছু টুক আ লট অফ টাইম। মানে এরকমও দিন গেছে আমি হয়তো গড়িয়াহাট ব্রিজের নিচে বসে আছি, মানে আমি জাস্ট দেখছি কিভাবে খেলাটা হয় আর কি। আর ওই ক্লাবটা ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অল ওভার ইন্ডিয়া। তো দাবার দানটা দেখানোর জন্য তো কিছু লোক আছেই, মানে সূর্য হ্যাজ এ সেপারেট টিম, সম্বিত দা, যারা অরিন্দম দা, যারা দাবাটাকে সুপারভাইজ করেছিল, বাট হাউ দে প্লে ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো ওই হাউ দে প্লের জন্য আমি প্রচুর ক্লাবসে গেছি, প্রচুর ক্লাবসে গিয়ে বসে থেকেছি, এবং আমার খুব ইন্টারেস্টিং লেগেছে কিছু কিছু জিনিস। মানে একটা লোক একটা দান দিয়ে উঠে বেরিয়ে গেল, বললো যে হয়ে গেছে, মানে আমি না তখনও বোর্ডে বুঝতে পারছি না অ্যাকচুয়ালি কি হয়েছে। তো ঠিক 15 থেকে 16 নম্বর দানের ভেতর চেকমেটটা হয় আর কি। তো অ্যাকচুয়ালি ওরা 15-16টা দানও পরে ভিজুয়ালাইজ করতে পারে যে এটা হলে এই 5টাই পারমুটেশন আছে, এই 5টা পারমুটেশনের ভেতরে ওই দানটা দিলে আর 7টা পারমুটেশন আছে। তো এভরিবডি মানে তো সূর্য হয়তো আরো বেশি দেখতে পায়। তো এইরকম একটা ছবিকে চিত্রায়ন করা ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর মি। তো সেটা করতে পেরেছি, এবং আশা করছি ইট ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফিল্মস অফ, মানে আমি যে কটা ছবি বানিয়েছি তাদের তো ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফিল্মস, এবং খুব শীঘ্রই হলে আসছে, এবং আমার মনে হয় দর্শকদের খুব ভালো লাগবে। এই যে অর্ঘ্যর কাছে আসবো, যেখানে একটা মিষ্টি প্রেমের গল্প দেখানো হয়েছে, খুব সুন্দর একটা প্রেমের গল্প, এবং শুটিং এ আমরা শুনছিলাম যে অনেক রকম প্রবলেমও হয়েছে, যেমন ঋতুপর্ণাদির সাথে একটা অ্যাক্সিডেন্টের গল্প আমরা শুনেছি। তো কি কি সমস্যা হয়েছিল তোমার থেকে অভিজ্ঞতা জিজ্ঞাসা করবো? সেটা তো হলে গিয়ে দেখতে হবে, সেটা সব বলে দিলে তো। পিছনের অভিজ্ঞতাটা জানতে চাই, শুটিং এর অভিজ্ঞতাটা। শুটিং তো মানে নর্মালি হয়েছিল। ঋতুদির ওই অভিজ্ঞতাটা আমি বলি আর কি। ঋতুদির ইন্ট্রোডাকশনটাই হচ্ছে আর কি একটা মানে খিচুড়ি করছিল, খিচুড়িটা আর কি ছিটকে যাবে, তো এবার খিচুড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, যেহেতু একটা ধোঁয়া মানে অলরেডি। এবার তারপরে শর্টটার সময় আর কি মানে ওই লাইট ওই করতে করতে আর কি অনেকটা একটু লং টাইম আর কি, তার মাঝখানে আগুনটা ধরে গেছিল আর কি। যেই বলটা পড়েছিল ডাইরেক্ট গরম খিচুড়িতে গিয়ে ঘাড়ে পড়েছিল। তো সেইরকম একটা অ্যাক্সিডেন্টেও আর ঋতুদি আমি বলবো মানে আমরা একদিন চেন্নাইতে শুট করেছিলাম। চেন্নাইতে এমন নেপিয়ার ব্রিজ বলে একটা ব্রিজ আছে, যেটা নিয়ে এত কথা হচ্ছে, যে ওই দাবার ছক্কাটা আর কি। তো নেপিয়ার ব্রিজে শুট হচ্ছে, মানে নেপিয়ার ব্রিজ ইজ অ্যাকচুয়ালি অলমোস্ট লাইক এ হাইওয়ে, যেখানে আর কি মানে সব 180 কিলোমিটার পার আওয়ারে, মানে এরকম 100-র উপরে সব গাড়িগুলো যাচ্ছে আর কি। তো সেইখানে আর কি দাঁড়িয়ে আর কি মানে হ্যাটস অফ টু ঋতুদি আর কি, মানে যে ও আর কি বলছে না তুই ক্যামেরাটা চালা, আমি বাদ বাকি করে দিচ্ছি আর কি। তো এরকম স্পোর্টিংলি আর কি মানে এভরিবডি, মানে আমি বলছি টিটোদার যা বয়স হয়েছে তারপরেও মানে উনি যেভাবে ছবিটা শুট করেছেন, তো মানে প্রত্যেকটা
লোক, মানে আমি বলছি যে এরকমও মানে কৌশিকদা আছে, মানে আমি বলছি যে সবাই না আগের দিন সিন চাইতো, মানে আমি এরকম করতে পারতাম না যে টিটোদা স্পেশালি, মানে আমি এরকম করতে পারতাম না এই দিকটা লাইট আছে ওই সিনটা যদি করে নিই এখানে, মানে এটা করতে পারতাম না লিটারেলি। কারণ এভরিবডি মানে সবাই কিন্তু আগের দিন প্রিপারেশন নিয়ে আসছিল থ্রু ডিসিএফএস, তো তাই জন্যই ট্রেলারটা লোকে এত ভালো বলছে। তো তো আর প্রচুর, মানে এই ছবিটা প্রচুর অ্যাক্সিডেন্টস এর মাধ্যমে গেছে, মানে ওইখানেও নেপিয়ার ব্রিজেও চেন্নাইতেও এরকম ক্রিটিক্যাল শুট হয়েছে। তো তারপরে আর কি যাই হোক, তো ছবিটা মানে ওই শটটা আমার ট্রেলারেও আছে আর কি, যেখানে আর কি বলটা এসে পড়ছে, ছিটকে যাচ্ছে খিচুড়িটা। কৌশিকদা, কাজের অভিজ্ঞতা কিরকম ছিল? তুমি নিজেও একজন বর্ষিয়ান অভিনেতা, আরো এখানে যাদের আমরা দেখতে পাবো সকলেই বর্ষিয়ান অভিনেতা, সেক্ষেত্রে আবার নতুনরাও আছে, নতুনদেরও সুযোগ করা হয়েছে এখানে। উইন্ডোজ সবসময় নতুনদের সুযোগ করে দেয়, তো নতুনদের সাথে তোমাদের বারবার কাজ করার অভিজ্ঞতা কিরকম হয়, বা এক্ষেত্রে কিরকম হয়েছে? নতুনদের বলে তো নয়, স্ক্রিপ্ট যেরকম ডিমান্ড করবে, ফলে মানে আমার মনে হয় যে অর্ঘ্যর সিলেকশনটা বা অর্ঘ্যের একটু ছোটবেলা আছে, ওদের খুব মিল আছে একটা, এবং কোথাও সূর্যর সঙ্গে একটা আদলে কোথাও যায়, এবং আমার মনে হয় যে নতুনদের নেবে না পুরনোদের নেবে সেটা চরিত্রের উপর নির্ভর করে আর কি। ফলে জোর করে এরকমভাবে নতুনকে নেব পুরনোকে নেব এইভাবে আমার মনে হয় না কোনো পরিচালক কাস্টিং করেন। কিন্তু যেটা অবশ্যই যেটা ইম্পর্ট্যান্ট আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে স্ক্রিপ্টটা খুব ইম্পর্ট্যান্ট এখনকার দিনে সিনেমাতে। বিষয়টা অনেক সময় কি অনেক ভালো সাবজেক্টও উতরোয় না স্ক্রিপ্টের জন্য, আবার একটা কম্প্যারেটিভলি অর্ডিনারি সাবজেক্ট স্ক্রিপ্টিং এর গুণে পাল্টে যায়। সেইখান থেকে আমার মনে হয়েছে যে দারুণ স্ক্রিপ্টটা ভালো, এবং সেটা নিয়ে অনেকবার বদল করা হয়েছে, এবং আমার মনে হয় মধুরাও অ্যাজ আ সিনেমাটোগ্রাফার ভালো কাজ করেছে। প্রতিকৃতের বয়সটা কম এবং ওর একটা উৎসাহ আছে, ভালো কাজ করার এনথুজিয়ামটা আছে, ঝুঁকি নেওয়ার একটা এনথুসিয়াজম আছে, সেইটা আমার মনে হয় যে এই ছবিটাকে একটা ডিভিডেন্ড দেবে। এবং অবশ্যই তুমি যেটা বলেছো ভীষণ কারেক্ট, সেটা হচ্ছে দীপঙ্কর দে এবং চিরঞ্জিত দার মতো দুজন খুব সিনিয়র শিল্পী, এবং আমার কন্টেম্পোরারি যারা ঋতু শঙ্কর খুব ভালো অভিনেতা, এরা আছে, বিশ্বনাথ আছে। আমার মনে হয় যে দর্শককে এইটুকু আমরা ভরসা করে বলতেই পারি যে আসুন দেখতে, ঠকবেন না খুব একটা। নতুন যেমন তুমি এসছো, তুমি এসেই তুমি এত বড় বড় অভিনেতা অভিনেত্রীকে তোমার গাইড হিসাবেও তুমি পেয়েছো, তাদের কাজ দেখেছো এবং তুমি তাদের সাথে কাজ করার সুযোগ পেয়েছো, সেটা তোমার জন্য কতটা ভালো নিজেকে লেগেছে কাজ করে? আমি অনেক কিছু নতুন শিখতে পেরেছি। মানে ধরো আমার যেটা করতে অসুবিধা হচ্ছে সেটা ওনারা আমাকে গাইড করে দিতেন যে এরম ভাবে করলে ভালো হবে, এরম ভাবে করলে ভালো হবে, আমি সেই মতনই করার চেষ্টা করেছি। এরম ভাবে অনেক কিছু শিখতে পেরেছি নতুন। তোমাকে দেখেছি সাইকেলের খুব মিষ্টি একটা প্রেমের একটা সিন আমরা একটা খুব সুন্দর গানে পেয়েছি, সেই সিনটা শুটের কিছু অভিজ্ঞতা শেয়ার করতে পারবে? সিনটা যেরকম হওয়ার তো সেরকমই হয়েছে, মানে যেরকম শুটিং হয়। সিনটার সময় মায়ের থেকে শুধু দূরে রাখা হয়েছিল, মায়ের সামনে থাকলে কিছুই করতে পারে না। মানে লজ্জা পাচ্ছিল কি মায়ের ও কাছে? এমনি লাজুক, দেখে বুঝতে পারছি। হ্যাঁ, তো ওই গানটা আমরা ইচ্ছে করে ওই নস্টালজিয়াটা ক্রিয়েট করার চেষ্টা করেছিলাম, উত্তর কলকাতার ট্রেন যেভাবে এবং 90 দশকের ট্রেন যেভাবে হয় আর কি, সাইকেলে চড়ে বা গঙ্গার ঘাটে বসে যে ট্রেনটা হয় আর কি। তো বাদ বাকি গানটাও প্রসেনদা করেছে, মানে খুব এই গানটারও একটা খুব মানে ইন্টারেস্টিং জিনিস আছে। মানে প্রসেনদার কাছে আমি গেছিলাম একটা গান দেবে এরকম নস্টালজিয়া, কারণ আমার এই সহজ সরল গানটা খুব ভালো লাগে আর কি, প্রসেনদা যেটা লিখতে আর কি পারদর্শী। তো 2-3 দিন অনেক রকম গান শোনাচ্ছে, এই হচ্ছে। তো আমি একদিন আর কি প্রসেনদার সাথে আমার খুব ঝগড়া হয় আর কি, লিটারেলি। মানে আমি বলি যে মানে ছাড়ো, তোমার দ্বারা হবে না, এরকম বলে বাড়ি চলে গেছিলাম। আমার মনে আছে মানে এরকম কিছু একটা ইনসিডেন্ট হয়েছিল মানে ফোনেও। তো অ্যান্ড ফাইনালি ও আমাকে রাত্রিবেলা ফোন করে বলে যে 4টে লাইন শুনবি, অ্যান্ড হি সেড কে তাহলে একটু ঝগড়া করিস, না হলে কি হয়েছে সেটা। তারপর থেকে ওই ফাউন্ডেশনের মানে ওইটা জাস্ট দ্য ফাউন্ডেশন, তারপরে গানটা তৈরি হয়। তো গানটা সবারই ভালো লেগেছে, প্রচুর রিলস সবাই ভালো ফিডব্যাক দিয়েছে। নস্টালজিয়া নিয়ে লোকে কথা বলেছে, উত্তর কলকাতার ট্রেন নিয়ে লোকে কথা বলেছে। তো আশা করছি এই গানটাও যখন যে দৃশ্যে আসবে সিনেমায়, মানে এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় আসবে আর কি, যেখান থেকে আর কি সূর্যর কেরিয়ারে অনেক কিছু চেঞ্জেস শুরু হবে। তো এর থেকে বেশি কিছু বলবো না, ওইটুকু একটু 10 তারিখের অপেক্ষা, আর তো কিছু
তুমি বলছিলে যে দাবা খেলা এখানে আলাদা করে কিছু দেখানো হয়নি, মানে দাবা যেটা হয়েছে সেটাই দেখানো হয়েছে পর্দায়। তো তোমরা কি দাবা খেলায় পারদর্শী তাহলে এমনিতে? না না না, সিনেমাতে ধরো যারা ডাক্তার চরিত্র করে তারা সবাই ডাক্তার, তা তো নয়। সুতরাং এটা তো যে 2 ঘন্টার জন্য বা 1.5 ঘন্টার জন্য একটা মানুষ ছবিটা দেখবেন, তার যেন ছবিটা দেখতে দেখতে মনে হয় যে হ্যাঁ এই লোকটা সত্যি ইঞ্জিনিয়ার, এই লোকটা সত্যি ডাক্তার, বা এই ছেলেটা সত্যি এই মেয়েটার সঙ্গে প্রেম করছে। তেমনি দাবার ক্ষেত্রেও তাই, যে যাতে করে দেখলে মনে হয় যে ওরা অনেক বেশি হোমওয়ার্ক করেছে, আমরা কম্পারেটিভলি কম করেছি। সূর্য নিজে ছিল, ওর একজন খুব দক্ষ অ্যাসিস্ট্যান্ট আমাদেরকে হেল্প করেছে। ফলে এবং ফাইনালি প্রতিকৃত এবং মধুরা যেভাবে এটাকে শ্যুট করেছে, তাতে করে আমার মনে হয়েছে যে একটা বিলিভেবল মাহল তৈরি করা গেছে, ব্যাস ওইটুকুই প্রয়োজন। মানে আমি বলছি সবাই কিন্তু মানে কৌশিকদা এত ব্যস্ততার ভেতরও কৌশিকদা কিন্তু এসে সূর্যর থেকে শিখে গেছিল যে কিভাবে অ্যাকচুয়ালি মানে দানটা দেওয়ার তো টেকনিক্যালি সে লোক আছে, মানে সে বলে দেবে এটা করে এটা করে এটা, ওই একটা অ্যাটিটিউড হয় না, একটা মানে প্রফেশনাল তুমি প্লেয়ার একটা কিছুর সঙ্গে তো একটা মানে বোঝা যায় যে এই লোকটা অ্যাসোসিয়েটেড, আর এই লোকটা একদম ডিসোসিয়েটেড লাগছে, সেটা তো নয়। সেইটুকুই আর কি করা, আর কিছু না। মানে চিরঞ্জিত দা বলো কৌশিক দা বলো সবাই এসে কিন্তু সূর্যর থেকে দেখে গেছে মানে হাউ টু প্লে। আর এর ছবিতে আরেকটা বিশেষত্ব আছে, একটা ছোট্ট 5 বছরের বাচ্চা আছে, সেই 5 বছরের বাচ্চা কিন্তু ওইরকম দানগুলো মুখস্থ করে এরকম ভাবে দান দিয়ে ডায়লগ বলেছে আর কি। তো ছবিটা শেষ পর মানে ছবিটা যখন শেষ হবে দর্শক ওই 5 বছরের বাচ্চাটাকে মনে রাখবে, এটা আমার। আমি বাচ্চাটাকে দেখছিলাম যে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছিল, ওকে তোমরা সামলেছো কিভাবে? ওটা সামলানো খুব ডিফিকাল্ট ছিল, মানে এখানেই বসিয়ে রাখা যাচ্ছিল না ওকে। তো এই ছবিটাই শুধু মানে আমি বলছি যে এই ছবিটাই যেমন দাবা খুব ডিফিকাল্ট একটা জিনিস শুট করা, সেখানে একটা ছোট বাচ্চা আছে 5 বছরে, তাকে শুট করা ওয়াজ ভেরি ডিফিকাল্ট। সেটা ছাড়াও আর কি আমি বলছি যে এখানে টিটোদার মতো বয়স্ক একটা মানে বয়স হয়েছে যে তাকে নিয়ে ছবি হয়েছে, মানে এর ভেতর অনেকগুলো প্যারামিটার ইনভলভ ছিল। তো ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু শুট। আমি বলছি যে মানে আমি এটা ছাড়াও আমি বলছি যে মানে ধরো প্রত্যেকটা লোকেশন কিন্তু রিয়েল লোকেশনে, মানে কোমরটুলির ভেতর শুট হচ্ছে, মানে এরকম না যে সেট বানিয়ে করা হয়েছে। তো ইট ওয়াজ এ ডিফিকাল্ট থিং ফর মি, বাট হ্যাঁ মানে আমার আউটপুট অফ দ্য রেজাল্ট দেখে আমি খুব হ্যাপি, আমার প্রডিউসার্সরা খুব হ্যাপি। তো আশা করছি দর্শকদের দেখে ভালো লাগবে। আচ্ছা, এবার শেষ করব আমি, সামনেই 10 তারিখ রিলিজ করছে, সেটা নিয়ে দর্শকদের কি বলবো সকল? আমি তো বলেছি দর্শকদের, আমার মনে হয়েছে যে আমরা যখন ছবিটার সঙ্গে যুক্ত, তাহলে দর্শকরা ধরেই নেবেন এই কথা যে আমরা ভালো ভালো কথা বলবো ছবিটা সম্পর্কে, অবভিয়াসলি। কিন্তু তার বাইরেও আপনাদের একটা বিবেচনা আছে, তার বাইরেও আপনাদের বুদ্ধি আছে, এবং সেটার প্রতি আমাদের শ্রদ্ধা আছে। আপনারা আপনাদের বিবেচনা বুদ্ধিটা অ্যাপ্লাই করে দেখুন যে এরকম সাবজেক্ট কিন্তু খুব একটা হয়নি। মানে আমরা একই কমপ্লেন করবো, বাবা আবার সেই ফেলুদা, আবার সেই ব্যোমকেশ, আবার থ্রিলার, তার বাইরে গিয়ে একটা অন্য রকমের কাজ। ফলে আমরা এটা এক্সপেক্ট করতেই পারি যে আপনারা সাপোর্ট করবেন ছবিটাকে। আমি শুধু একটাই কথা বলবো, মানে বাদবাকিটা কৌশিকদা বলে দিয়েছে। তো এটা খুব ছক ভাঙা একটা গল্প, মানে অন্য রকমের একটা গল্প, এবং আমি যতবারই ছবি করি একটু চেষ্টা করি আর কি অন্য ধরনের গল্প। এটা তার ভেতর মানে শ্রেষ্ঠ একটা প্রয়াস। তো এটা যদি দর্শকদের ভালো লাগে, এরকম আরো অনেক আনইউজুয়াল গল্প আমরা বলতে পারবো, অনেক অজানা মানুষের গল্প নিয়ে আসতে পারবো পর্দায়। এইটুকু বলবো যে এটা শুধু দাবার সিনেমা নয়, এটা দাবা ছাড়াও একটা মধ্যবিত্ত বাড়ির ইচ্ছে পূরণের গল্প, স্বপ্ন পূরণের গল্প, আপনাদের স্বপ্ন পূরণের গল্প। তাই 10ই মে হলে এসে দেখতে হবে দাবার। 10 তারিখ সিনেমাটা রিলিজ করছে, সবাই আপনারা হলে এসে দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে। আমাদের দাবারুর আড্ডা একেবারে জমজমাট ছিল। আপনাদের কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর এরকম আরো অনেক ভিডিওসের জন্য চোখ রাখতে হবে জিও বাংলার পর্দায়।